সাহিত্যিক বাদল সেন থেকে তিনি রহস্য উপন্যাসটি আলোচনা করবেন। শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে যারা মঞ্চে যে সমস্ত গুণী শ্রোতা বসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রহস্য উপন্যাস মূলধারার সাহিত্য কিনা তার আগে একটি উপন্যাসের ছোট্ট একটি বর্ণনা দিই। সেটি হচ্ছে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের পাশে ছোট্ট একটি আফ্রিকান দেশ, নাম হচ্ছে ওবামা। সেই ওবামায় সরকার পরিবর্তন হয়েছে এবং সেখানে একটি ইউরোপীয় কর্পোরেট বডি, একটি ব্রিটিশ কর্পোরেশন তাদের পুতুল সরকার বসিয়েছে এবং সেই সরকারের সহায়তায় তারা ছোট্ট দেশটি অরণ্য উজাড় করে দিচ্ছে। একের পর এক শত বর্ষ প্রাচীন গাছগুলো কেটে ফেলা হচ্ছে, জঙ্গল ছোট হয়ে আসছে, আইভরের লোভে হাতি মারা হচ্ছে, সিংহের লোভে রাইনো মারা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো আফ্রিকার সেই জায়গাটিতে বাম্বুকি সম্প্রদায়ের বাস, মানে পিগমিরা বাস করে। এই ছোট্ট মানুষগুলো আশ্রয় হারাচ্ছে। তারা জঙ্গলের যত ভিতরে যাচ্ছেন বুলডোজার ততই এগিয়ে আসছে। খাদ্যের অভাবে এই ছোট্ট মানুষগুলো চোখের সামনে বৃদ্ধরা মারা যাচ্ছেন, মায়ের বুকে শিশুরা মারা যাচ্ছেন, তারপরও তারা পালাচ্ছেন, তাদের পালানোর জায়গা নেই। ঠিক এই সময় একজন নৃবিজ্ঞানী এবং লেখিকা এবং একই সাথে একজন পরিবেশবিদ এবং তথ্যচিত্র নির্মাতা, এই দুজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা, যারা সৈনিক নন, যারা স্পিওনাজ এজেন্ট নন, যাদের পেছনে কোনো রাষ্ট্রশক্তি নেই, যাদের পকেটে কোনো টাকা নেই, তারা সেই ব্রিটিশ কর্পোরেশন এবং তাদের পাপেট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। মানুষ মারা যাচ্ছে, মানুষের লোভী জিহ্বা দেখা যাচ্ছে, সম্পর্ক গড়ে উঠছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে এবং চেনা মানুষ অচেনা হয়ে যাচ্ছে, অচেনা মানুষ খুব চেনা হয়ে যাচ্ছে। এটি হচ্ছে এই উপন্যাসের মূল ঘটনা। আপনাদের কি মনে হয় না এটি সাহিত্য? এটি কিন্তু উইলবার স্মিথের খুব বিখ্যাত রহস্য উপন্যাস এলিফ্যান্ট সং থেকে বলছি, যেটি পরে অ্যাডাপ্ট করে মাসুদ রানা নরপশু নামের বইটি প্রকাশিত হয়েছে। প্রশ্ন হচ্ছে সাহিত্য কি? সাহিত্য যদি মানুষ এবং মানবিক সম্পর্কের গল্প হয়, সাহিত্য যদি সামাজিক সংকটের গল্প হয়, তবে রহস্য উপন্যাস কিংবা রহস্য ঘরানার লেখক কি আসলে সাহিত্য? আমি কয়েকটি প্রশ্ন করে উত্তরগুলো দিয়ে দিই। প্রশ্নের মধ্যেই উত্তরগুলো হয়তো আপনারা খুঁজে পাবেন। যেমন মনে করেন, আজকে থেকে অনেক আগে 70-এর দশকে ড্যানিয়েল কার্নি, যেটিতে দেখা যাচ্ছে কারণ কি, তাও কারণ একটি, সেটি হচ্ছে তাদের দেশে আরেকটি দেশ ছদ্মবেশে ঢুকে পড়েছে। এই যে আফ্রিকার সমাজ কঙ্গোর বদলে যাচ্ছে, মানুষগুলো বদলে যাচ্ছে, সম্পর্কগুলো বদলে যাচ্ছে। স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছেন টাকার অভাবে, টাকার লোভে, কিংবা টাকার অভাবে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছেন, পরিবার টানতে পারছেন না বলে।
ওয়াইল্ড গিজ, এই বিখ্যাত রহস্য উপন্যাসটি অন্যান্য উপন্যাসের মতোই আমাদের মানবিক সংকটের কথা বলে না, আমাদের রাজনৈতিক সংকটের কথা বলে না। সব বাদ দিন, ভারত উপমহাদেশের দেশগুলো আমাদের এত বড় সামাজিক, রাজনৈতিক, মনোজাগতিক সংকটের সবচেয়ে বড় কারণ আমাদের অর্থনৈতিক দুর্দশা। এবং আপনি যদি আমাদের অর্থনৈতিক দুর্দশার পেছনে যান, স্পষ্টত দেখতে পাবেন এর জন্য প্রায় শতভাগ দায়ী ব্রিটিশ শাসন। ব্রিটিশরা যখন ভারতে আসে তখন ওয়ার্ল্ড জিডিপিতে ভারতবর্ষের অবদান ছিল 27%, এবং ব্রিটিশরা যখন যায় তখন এই জিডিপির পরিমাণ নেমে এসে দাঁড়ায় মাত্র 3%। তাহলে সমৃদ্ধ, এত সমৃদ্ধ ভারতবর্ষকে এত দরিদ্র করে দিয়ে আজকে যে দারিদ্র্যের কারণে যে সমস্যা আমরা মোকাবেলা করছি, সেটি কি আমাদের অন্যান্য উপন্যাসে আসেনি? সেগুলোকে কি আপনার উপন্যাস সাহিত্য বলছেন না? এই যে ভারতে ব্রিটিশ শাসন নিয়ে অন্যান্য সমস্ত সাহিত্যকে যদি আপনারা সাহিত্য বলেন, তাহলে ভারতে ব্রিটিশ শাসন নিয়ে লেখা রহস্য উপন্যাস আপনি দ্য প্যাভিলিয়ন, এমন কায়ে, এই বইটিতে তো তিনি এই শোষণের কথায়, এই শোষণের ফলে ভারতে যে বঞ্চনা, মানুষের মধ্যে যে বঞ্চনা বোধ, মানুষের মধ্যে যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে সীমানা ভাগ, এগুলো তুলে এনেছেন। তাহলে একই কথা যখন একজন অরহস্য উপন্যাস লেখক লিখবেন, আপনি তাকে সাহিত্য বলবেন, আর একই বিষয় যখন একজন রহস্য লেখক লিখবেন, আপনি তাকে সাহিত্য বলবেন না, এটা কি উচিত? কিংবা মনে করুন আবির মুখার্জির একটি বই আছে, খুব বিখ্যাত বই, সেটি হচ্ছে দ্য ম্যান। একইভাবে স্বদেশী আন্দোলন নিয়ে লেখা, স্বদেশী আন্দোলন নিয়ে তো আপনি অনেক উপন্যাস বাজারে পান, সবগুলো আগ্রহ নিয়ে পড়েন, সবগুলোকে আপনি মূল্য দেন, দাম দেন। তাহলে একই বিষয়ে নিয়ে লেখা আবির মুখার্জির দ্য ম্যান, যেখানে তিনি থ্রিলার ঘরানায় একই বিষয় তুলে এনেছেন, তাকে আপনি সাহিত্য বলবেন না কেন? শুধুমাত্র ঘটনাকে রহস্যের মোড়কে উপস্থাপন করাটা যদি সাহিত্য থেকে বিচ্যুতির কারণ হয়, তাহলেই শুধু রহস্য ঘরানার লেখা সাহিত্য নয়, নয়তো এটিকে সাহিত্য না বলার কোনো কারণ নেই। আচ্ছা, 1984, তাই না? আমরা জানি যে এটা একটা ডিস্টোপিয়ান স্পেকুলেটিভ ফিকশন, যেটাতে থ্রিলারের সমস্ত সাসপেন্স বজায় আছে। এটিকে আপনারা কি মূল সাহিত্য থেকে বাদ দিতে পারবেন? গ্রাহাম গ্রিনে আসুন তো, আওয়ার ম্যান ইন হাওয়ানা, তার অতি বিখ্যাত থ্রিলার কিন্তু। এবং আমরা গ্রাহাম গ্রিনকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা লেখক বলি, কিন্তু আমরা এটা বিবেচনা করি না যে তাকে কোন জনরায় বিবেচনা করা হয়। তাকে কিন্তু দুটো জনরার লেখক হিসেবে বিবেচনা করা হয়, একটা হচ্ছে ক্যাথলিক নভেলিস্ট, আর একটি হচ্ছে থ্রিলার রাইটার। ক্যাথলিক নভেলিস্ট ধারাটা ছিল চার্চ কেন্দ্রিক উপন্যাস, থ্রিলার কি আমরা তো জানি। তার আওয়ার ম্যান ইন হাওয়ানার মতো এত চমৎকার রহস্য উপন্যাস বিশ্ব সাহিত্যে খুব কম লেখা হয়েছে। তাহলে যদি আপনি থ্রিলারকে বাদ দেন মূল সাহিত্য থেকে, তাহলে চলুন গ্রাহাম গ্রিনকেও বাদ দিই। প্রশ্ন হচ্ছে তাকে বাদ দেওয়ার সক্ষমতা আমাদের আছে কিনা। আচ্ছা চলুন 1983 সালে যায়, সে বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন উইলিয়াম গোল্ডিং। আপনি তার সম্পর্কে গুগলিং করুন,
তার পরিচয় কি? থ্রিলার লেখক। তার জনতাই হচ্ছে অ্যাডভেঞ্চার এবং থ্রিলার, তাই না? এবং তার বিখ্যাত বই রবিন সান্ডা, বিশ্বখ্যাত একটি উপন্যাস।